স্টুডেন্টস, তো আজকে আমি থার্মোডাইনামিক্সের সেকেন্ড লেকচার নিয়ে তোমাদের সামনে এসেছি। হোপ তুমি প্রথম লেকচারটা খুব ভালো করে দেখেছো, ভালো করে লিখেছো, পড়েছো। আমি মানি তুমি পড়েছো, এবার না পড়লে কিছু করার নেই, সেকেন্ড লেকচার তোমাকে বানাতেই হবে। তো যাই হোক, আজকের যে টপিক, আজকে যেটা আমি আলোচনা করব তোমাদের সঙ্গে, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি বা অভ্যন্তরীণ শক্তি কী জিনিস। তো আমরা আজকে ফার্স্ট লিখছি যে ইন্টারনাল এনার্জি, এটা আজকে আমাদের আলোচ্য বিষয়। ইন্টারনাল এনার্জি, এটা লেকচার 2 হচ্ছে তোমাদের। ইন্টারনাল এনার্জিকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, বা কোনো কোনো বইতে বা কোনো কোনো জায়গায় এটাকে ই দিয়েও প্রকাশ করা হয়, ইন্টারনাল এনার্জি। এখন ব্যাপার হচ্ছে ইন্টারনাল এনার্জি বলতে তুমি বোঝোটা কি, অ্যাকচুয়ালি কি বোঝায় ইন্টারনাল এনার্জি বলতে? পাতি কথা, কোনো একটা সিস্টেম তার মধ্যে সঞ্চিত শক্তিকেই আমরা বলে থাকি ইন্টারনাল এনার্জি, তা স্টোরড এনার্জি, যে এনার্জিটা স্টোর করা থাকে। এবার ব্যাপারটা তোমার উইয়ার্ড লাগতে পারে, আমি একটু তোমাকে বুঝিয়ে বলি। ধরো কয়লা পোড়াচ্ছ অ্যান্ড ইউ আর গেটিং এনার্জি ফ্রম দ্য কোল, রাইট? তাহলে কয়লা থেকে এনার্জি এনে দিচ্ছে? কয়লার মধ্যে যে রাসায়নিক শক্তি সঞ্চিত আছে সেটাকেই সে এনার্জি আকারে আমাদের দিচ্ছে। তার মানে প্রত্যেকটা বস্তুকেই যদি আমরা বার্ন করি, তাহলে ওখান থেকে আমরা কিছু পরিমাণ এনার্জি তো অবশ্যই পাবো, যেটা তার মধ্যে সঞ্চিত শক্তি। সেই শক্তিটাকে আমরা বলে থাকি দ্য ইন্টারনাল এনার্জি। তাহলে এই ইন্টারনাল এনার্জির সোর্সটা কি? তাহলে আমি কি বললাম, ইন্টারনাল এনার্জির সোর্সটা অ্যাকচুয়ালি কি? তাহলে ইন্টারনাল এনার্জি ইউ, তার সোর্স কি হতে পারে? এই ইন্টারনাল এনার্জি যে বস্তুর ক্ষেত্রে স্টাডি করছি, তার মধ্যে একাধিক অণু, পরমাণু, পার্টিকেলসগুলো সব রয়েছে। তাহলে তাদের মধ্যে ভাইব্রেশনাল এনার্জি রয়েছে, তাই না? তাদের মধ্যে রোটেশনাল এনার্জি আছে, রোটেশনাল এনার্জি হতে পারে। তাদের নিউক্লিয়ার এনার্জি আছে, তাদের ইলেকট্রনিক এনার্জি রয়েছে, তাদের ট্রান্সলেশনাল এনার্জি রয়েছে, আরও এরকম একাধিক এনার্জির কম্বিনেশন, যেটা আমরা গুণে শেষ করতে পারবো না। এখন এইটা সিস্টেম টু সিস্টেম ভ্যারি করে, কার ক্ষেত্রে কি কি থাকবে সেটা ডিপেন্ড করে, সেটা কেমন ধরনের সিস্টেম তার উপর ডিপেন্ড করে। মোটামুটি নিউক্লিয়ার এনার্জি, ইলেকট্রনিক এনার্জি, ভাইব্রেশনাল এনার্জি, রোটেশনাল এনার্জি, ট্রান্সলেশনাল এনার্জি, এরকম আরও কিছু এনার্জির সমাহার, সব যদি যোগ করি তাহলেই হচ্ছে কোনো বস্তুর ইন্টারনাল এনার্জি আমরা পাই। ঠিক আছে? তো এই হচ্ছে গল্প। তাহলে প্রত্যেকটা বস্তুর মধ্যে এই জিনিসগুলো তার ইনহ্যারেন্ট, এর মধ্যে ভেতরেই থাকে, তাহলে সেইগুলো যোগফলকে আমরা বলে থাকি দ্য ইন্টারনাল এনার্জি। তুমি এটাকে বাংলায় বাতি বুঝিয়ে লিখে দেবে যে ইন্টারনাল এনার্জি হচ্ছে কোনো একটা বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি, যার সোর্স হচ্ছে এরকম ভাইব্রেশনাল, রোটেশনাল, নিউক্লিয়ার, ইলেকট্রনিক, ট্রান্সলেশনাল ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এইগুলোকে আমরা বলে থাকি দ্য ইন্টারনাল এনার্জি। এখন দেখো এর ইউনিট কি হতে পারে? ইন্টারনাল এনার্জি ইউনিট কি? হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইন্টারনাল এনার্জি? দেখো, ইন্টারনাল এনার্জি হোক আর এক্সটার্নাল হোক, ব্যাপারটা তো এনার্জি। তো এনার্জি যখন, তাহলে এটাকে আমরা প্রকাশ করবো কিসে? হয় জুলে প্রকাশ করব, আর ক্যালোরিতে প্রকাশ করব। জুল বা ক্যালোরিতেই তো প্রকাশ করবো, রাইট? এবারে ইন্টারনাল এনার্জির কিছু ক্যারেক্টারিস্টিক্স তোমাকে আমি বলতে চাই। ঠিক আছে? এটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করে আগেই বললাম। তো এর কিছু ক্যারেক্টারিস্টিক্স তোমাকে আমি বলতে চাই। কিছু ক্যারেক্টারিস্টিক বলছি, লিখে রাখো। প্রথম কথা যেটা বলে দিই সেটা হচ্ছে, বিভিন্ন বস্তুর ইন্টারনাল এনার্জি কিন্তু বিভিন্ন। ইট ডিপেন্ডস অন দ্য সাবস্টেন্স ইউ আর টেকিং, ইট ডিপেন্ডস অন দ্য মাস অফ দ্য সাবস্টেন্স ইউ আর টেকিং। মানে ধরো 1 কেজি কয়লাকে পোড়ালে যে এনার্জি তুমি পাবে, ইফ ইউ বার্ন 10 কেজি কোল, 10 কেজি কয়লা যদি পোড়াও, তাহলে 10 গুণ বেশি এনার্জি পাওয়া যাবে। এটাই প্রায় স্বাভাবিক ব্যাপার, কারণ এটা মাসের উপর ডিপেন্ডেন্ট প্রপার্টি, তাই না? তার মানে ইন্টারনাল এনার্জি একটা হচ্ছে প্রথম পয়েন্ট, সেটা হচ্ছে একটা মাস ডিপেন্ডেন্ট ব্যাপার স্যাপার, তাই তো? মাস ডিপেন্ডেন্ট অর্থাৎ ভরের উপর নির্ভরশীল। তার মানে এটা বেসিক্যালি একটা এক্সটেন্সিভ প্রপার্টি। ইন্টারনাল এনার্জি একটা এক্সটেন্সিভ প্রপার্টি, মাসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? সেকেন্ড যে পয়েন্ট এখানে বলবো, দেখো আমি বলবো কয়লার মধ্যে যে ইন্টারনাল এনার্জি আছে, 1 কেজি কয়লা পড়লে যা এনার্জি তুমি পাবে, 1 কেজি কাঠ পড়লে তুমি তার থেকে বেশি বা কম পেতে পারো।
1 কেজি কাগজ পোড়ালে অন্য এনার্জি পাবে। তোমরা সাবস্টেন্স চেঞ্জ করলে তার ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হয়ে যায়। তাহলে ইন্টারনাল এনার্জি ভ্যারিজ সাবস্টেন্স টু সাবস্টেন্স, তাই তো, বা সিস্টেম টু সিস্টেম, ভ্যারিজ সিস্টেম টু সিস্টেম। একটা সিস্টেমে একরকম, অন্য একটা সিস্টেমে আরেক রকম, প্রত্যেকটার কোনো নির্দিষ্ট ব্যাপার স্যাপার নেই, এটা চেঞ্জ করতে পারে ইন্টারনাল এনার্জি, রাইট। সেকেন্ড ব্যাপার যেটা এখানে বলার, ইন্টারনাল এনার্জি এটা একটা স্টেট ফাংশন। স্টেট ফাংশন মানে তার মধ্যে কতটা এনার্জি ডিপেন্ড আছে, স্টোর আছে, সেটা তার স্টেটের উপর ডিপেন্ড করে। তুমি ভালো করে ভাবো, তুমি যখন একটা কয়লা, একদম র কয়লাকে পোড়াচ্ছ, সেটা থেকে তুমি যতটা এনার্জি পাবে, এখন তুমি যদি কয়লাটাকে মনে করো অর্ধেক পুড়িয়ে আজকে জল ঢেলে নিভিয়ে রেখে দাও এবং পরের দিন তুমি পোড়া কয়লাটাকে আবার পোড়াও, তাহলে কি তুমি একই এনার্জি পাবে না। অর্থাৎ ভেতরে সঞ্চিত শক্তি ওই পদার্থটা কোন অবস্থায় আছে তার উপর ডিপেন্ড করছে, স্টেট ফাংশন, কোন স্টেটাসে আছে। আমি আরও একটা ভালো এক্সাম্পল দিই। তুমি ধরো সকালবেলা বাড়ি থেকে যখন বেরিয়েছো, তখন তোমার যে ইন্টারনাল এনার্জি, সারাদিন এদিক ওদিক টোটো করে ঘোরার পর রাত্রে যখন ফিরছো, তোমার ইন্টারনাল এনার্জি প্রায় শেষের মুখে। অর্থাৎ এনার্জি তার মানে কি, তোমার স্টেটের উপর ডিপেন্ড করছে, তুমি কোন অবস্থায় আছো তার উপর ডিপেন্ড করছে তোমার ইন্টারনাল এনার্জি এখন কতটা রয়েছে। তাহলে ইন্টারনাল এনার্জি বেসিক্যালি একটা স্টেট ফাংশন, বোঝা গেল? আচ্ছা, আমরা ইন্টারনাল এনার্জি কার ভেতরে কতটা আছে সেটা মাপা কোনোদিনই সম্ভব নয়, কারণ আমরা ওই বস্তুটার ভিতরে ঢুকে যেতে পারবো না ভেতরে কী আছে না আছে দেখার জন্য, ঠিক আছে? তাহলে ইন্টারনাল এনার্জিকে আমরা ডাইরেক্টলি মেজার করতে পারি না, অর্থাৎ কোনো বস্তুর ইন্টারনাল এনার্জি কত সেটা জানা সম্ভব নয়। বাট বস্তুটা যখন তার অবস্থার পরিবর্তন করে একটা জায়গা থেকে অন্য একটা দশায় আছে, মনে করো কয়লাটাকে যখন পোড়াচ্ছিলাম, মানে পোড়ানোর আগের মুহূর্তে ধরে নিচ্ছি কয়লার ইন্টারনাল এনার্জি U1, তারপর তুমি কয়লাটাকে পুড়িয়েছো, সেটা ছাই হয়ে গেছে, তাহলে ছাইয়েরও একটা ইন্টারনাল এনার্জি আছে, সেটা U2, মানে সেখান থেকে আমরা আর এনার্জি এক্সট্র্যাক্ট করতে পারবো না, U2। তাহলে কতটা পরিবর্তন মাপা যেতে পারে, মানে U2 মাইনাস U1 অর্থাৎ ডেল্টা ইউ, অর্থাৎ একটা সিস্টেমের ইন্টারনাল এনার্জির পরিবর্তনটা মাপা যায়, কিন্তু ওর ভিতরে সঞ্চিত ইন্টারনাল এনার্জি মাপা যায় না। অর্থাৎ ইন্টারনাল এনার্জি যখন একটা দশা থেকে পদার্থ অন্য একটা দশায় যায়, তখন সে কিছু এনার্জি গ্রহণ করে বা ছেড়ে দেয়, ওইটার মাধ্যমে আমরা মেজার করার চেষ্টা করছি সে কতটা এনার্জি ছেড়েছে বা নিয়েছে, বাট কতটা আছে জানা সম্ভব নয়। তো ইন্টারনাল এনার্জি মাপা কিসে মাপা হয়? বম ক্যালোরিমিটার বলে যন্ত্র আছে, বম ক্যালোরিমিটার, সেই যন্ত্রের মধ্যে মাপা যায়। এর একটা ছবি আমি এখানে নিয়ে রেখেছিলাম বম ক্যালোরিমিটারের, এই যেরকম দেখতে বম ক্যালোরিমিটার, ঠিক আছে? এর মধ্যে বস্তুটাকে বার্ন করা হয়, বার্ন করলে যে এনার্জিটা ও রিলিজ করে, সেই এনার্জিটা রিলিজ করে পাশের এই সলিউশনে চলে আসে। এখানে একটা ম্যাগনেটিক স্টারার আছে, যে স্টারার, ঠিক আছে, এই কন্টিনিউয়াসলি জলটাকে, মানে ভেতরে যে লিকুইডটা আছে তাকে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকে, ঠিক আছে, যাতে তাপটা হোমোজেনিয়াসভাবে সব জায়গায় মেশে। এবার এখানে একটা থার্মোমিটার ডোবানো আছে, থার্মোমিটারের তাপমাত্রা পরিবর্তন থেকে আমরা কত এনার্জিও ছেড়েছে আমরা হিসাব করার চেষ্টা করি, ঠিক আছে? তো এরকম একটা ব্যাপার আছে, এটাকে আমরা মাপতে পারি এইভাবে, বম ক্যালোরিমিটারের ইন্টারনাল এনার্জিকে আমরা মাপতে পারি। আচ্ছা, আরেকটা যে কথাটা বলবো, যে ইন্টারনাল এনার্জি অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার, এটা আমি আগেও বলেছিলাম, আজকেও বলছি। ওয়াই ইট ইজ এ ফাংশন অফ টেম্পারেচার, মানে ধরো তুমি কোনো বস্তু যদি উষ্ণতা বাড়াও, তাহলে তার ভিতরে যে পার্টিকেলসগুলো আছে তাদের ভাইব্রেশনাল এনার্জি বাড়বে, তাদের রোটেশনাল এনার্জি বাড়বে, তাই না? এই সমস্তগুলো সব বৃদ্ধি পাবে আস্তে আস্তে। তাহলে যদি এগুলো বাড়ে তাহলে কি হবে? ভাইব্রেশনাল, রোটেশনাল এগুলো যদি বাড়তে থাকে তাহলে কি হবে? তাহলে ওই বস্তুর ইন্টারনাল এনার্জি বাড়বে। মানে আমি যদি তাপমাত্রা বাড়াই, কারোর পিছনে আগুন লাগিয়ে দিই, তো সে কি চুপচাপ বসে থাকবে? সে তো দৌড়াদৌড়ি করবে এদিক ওদিক করে, তার তার ভাইব্রেশনাল, রোটেশনাল, ট্রান্সলেশনাল এই সমস্ত বিষয়গুলো বাড়বে, তার মধ্যে ভেতরে সঞ্চিত শক্তি বাড়বে। তারপরে তাপমাত্রা যদি বাড়াই তাহলে ইন্টারনাল এনার্জি বাড়বে, তাপমাত্রা যদি কমাই তাহলে ইন্টারনাল এনার্জি কমবে। এইবার তোমরা বলো, ধরো কোনো একটা বস্তু তার ইনিশিয়াল তাপমাত্রা T1 ছিল, কিছুক্ষণ পরেও তাপমাত্রা T1ই আছে, অর্থাৎ তাপমাত্রা কোনো পরিবর্তন ঘটেনি, অর্থাৎ ডেল্টা টি সমান 0। অর্থাৎ তার মানে এই প্রসেসটা কি সমষ্ণ পদ্ধতি? সমষ্ণ মানে হচ্ছে তোমার আইসোথার্মাল প্রসেস। তার মানে কী বললাম, যখন সিস্টেমটা T1 থেকে একই জায়গা T1 থেকে আবার T1 এলো,
মানে চেঞ্জটা হওয়ার সময় আগে যে তাপমাত্রা ছিল পরেও সেই একই তাপমাত্রাই আছে, তার মানে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটেনি। দ্যাট ইজ বেসিক্যালি আইসোথার্মাল প্রসেস। এবার দেখো, তাপমাত্রার পরিবর্তন ঘটেনি মানে ইন্টারনাল এনার্জি পরিবর্তনও ঘটবে না। অর্থাৎ কোনো প্রক্রিয়া যদি আইসোথার্মালি সংঘটিত হয় তাহলে তার ডেল্টা ইউ জিরো। এটাকে প্রমাণ করার অন্য পদ্ধতি আছে, বাট আই থিঙ্ক দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু কনভিন্স ইউ যে ডেল্টা টি জিরো হলে ডেল্টা ইউও জিরো হয়। নেক্সট যে বিষয়টা বলার, আচ্ছা, আমরা এই ইন্টারনাল এনার্জি কনসেপ্ট থেকে আমরা কোনো প্রসেস এক্সো না এন্ডোথার্মিক বলতে পারবো। মানে এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক, কোনো বিষয় এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক কিনা। আচ্ছা, এক্সোথার্মিক মানে হচ্ছে হিট রিলিজ করে যে বিক্রিয়াগুলো, হিট রিলিজ হয়, হ্যাঁ। আর এন্ডোথার্মিক মানে যেখানে হিট অ্যাবজর্ব হয়, হিট অ্যাবজর্ব হয় যে প্রসেসগুলোতে, তাকে আমরা এন্ডোথার্মিক বলে থাকি। এখন ইন্টারনাল এনার্জির সঙ্গে আমরা বিষয়টাকে রিলেট করব কি করে, ব্যাপারটা দেখি। দেখো, মনে করো একটা বিক্রিয়া হচ্ছে, রিয়াক্ট্যান্ট থেকে সে প্রোডাক্টে যাচ্ছে। মনে করো রিয়াক্ট্যান্ট একটা আলাদা বস্তু, তার একটা ইন্টারনাল এনার্জি ইউ1 আছে, আর প্রোডাক্ট একটা আলাদা বস্তু, তার একটা ইন্টারনাল এনার্জি ইউ2 আছে। মনে করছি রিয়াক্টর মানে বিক্রিয়া যে করছে সে, আর প্রোডাক্ট হচ্ছে বিক্রিয়ার ফলে যে উৎপন্ন হচ্ছে সে। দুজনের আলাদা বস্তু, তা দুজনের আলাদা আলাদা ইন্টারনাল এনার্জি। প্রথমটার ইউ1 ধরলাম, পরেরটাকে ইউ2 ধরলাম। এবার তুমি মনে করো প্রোডাক্টের ইন্টারনাল এনার্জিটা রিয়াক্ট্যান্টের থেকে কম, প্রোডাক্টের অভ্যন্তরীণ শক্তিটা রিয়াক্ট্যান্টের থেকে কম। তাহলে রিয়াক্ট্যান্ট যখন প্রোডাক্টে যাচ্ছে তার মানে তার ইন্টারনাল এনার্জি কমবে। এবার ইন্টারনাল এনার্জি কমবে মানে ওর তো বেশি ছিল, তাহলে ও যখন রিয়াক্ট্যান্টে যাচ্ছে ইন্টারনাল এনার্জি কম আছে, তার মানে এক্সট্রা এনার্জিটা কী করছে, ও ছেড়ে দিচ্ছে। তার মানে তুমি সেই এক্সট্রা এনার্জিটাকে তাপ আকারে পাচ্ছ। তার মানে যখন প্রোডাক্টের ইন্টারনাল এনার্জি কম আর রিয়াক্ট্যান্টের বেশি, তখন রিয়াক্ট্যান্ট যখন প্রোডাক্টে আসে তখন অতিরিক্ত এনার্জিটা রিয়াক্ট্যান্ট ছেড়ে দেয়। অর্থাৎ ইউ2 লেস দ্যান ইউ1 হতে যদি হয় তাহলে কিন্তু এটা এক্সোথার্মিক হবে। আবার কেসটা এরকম হবে, এটা একটা কেস 1 লিখলাম। আচ্ছা, আবার ধরো রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে একটা চেঞ্জেস, রিয়াক্ট্যান্টের ইন্টারনাল এনার্জি ইউ1, প্রোডাক্টের ইন্টারনাল এনার্জি মনে করো ইউ2। এখন মনে করো প্রোডাক্টের ইন্টারনাল এনার্জি গ্রেটার দেন রিয়াক্ট্যান্ট, প্রোডাক্টেরটা ইন্টারনালটা কার থেকে বেশি, রিয়াক্ট্যান্টের থেকে বেশি। তাহলে খেয়াল করো যখন এটা এখান থেকে এখানে যাচ্ছে, রিয়াক্ট্যান্ট যখন প্রোডাক্টে যাচ্ছে, রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্টের এনার্জি বেশি, তার মানে রিয়াক্ট্যান্টকে এনার্জি বাড়িয়ে প্রোডাক্টে যেতে হবে। রিয়াক্ট্যান্ট প্রোডাক্টে যাচ্ছে, প্রোডাক্টের ইন্টারনাল এনার্জি বেশি, তার রিয়াক্ট্যান্টের প্রোডাক্টে যেতে গেলে এনার্জি কিছু গ্রহণ করে এনার্জি বাড়িয়ে ফেলতে হবে। তাহলে এই কেসে এনার্জি অ্যাবজর্পশন হবে, তাহলে সেইটা হচ্ছে তোমার এন্ডোথার্মিক প্রসেস। আশা করি তোমাকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। যদি বুঝতে না পারো এটাকে আরেকবার একটু স্কিপ, মানে প্রথম দিকে এগিয়ে নিয়ে গিয়ে আরেকবার দেখো, আশা করি বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা একটা গল্প গেল, আন্তঃশক্তির ব্যাপারটা বললাম। ঠিক আছে, আচ্ছা, এইবার তোমাকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ হিট। আমরা আজকে বলবো, আর ওয়ার্কটা বলবো তারপরে। কনসেপ্ট অফ হিট, কনসেপ্ট অফ হিট। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে দিলে ভালো, এখানে একটা জিনিস তোমাকে একটু বলে দিই, সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি চেঞ্জকে ইউ2 মাইনাস ইউ1কে আমরা ডেল্টা ইউ দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে ফর ফাইনাইট চেঞ্জ, আর অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য, মানে যদি যে পরিবর্তনটা হয় তাহলে হচ্ছে এটাকে লিখবো আমরা ডিইউ ফর ইনফাইনাইটেসিমালি স্মল চেঞ্জ। ঠিক আছে, তো এই গেল তোমার ইন্টারনাল এনার্জির কনসেপ্ট। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ ওয়ার্ক, ওয়ার্কের কনসেপ্ট একটু, সরি হিট, কনসেপ্ট অফ হিট। দেখো হিট আমরা যদি এনার্জিকে ধরি তাহলে এনার্জি না দুটো ফরম্যাট আছে, অ্যাকচুয়ালি এনার্জির দুটো ফরম্যাট আছে। একটা এনার্জিকে আমরা বলে থাকি যেটা তোমার স্টোরড এনার্জি বলি, মানে যেটা মুভ করে না, স্টোরড এনার্জি।
আরেকটা এনার্জি আছে যেটা কিন্তু তোমার চলমান শক্তি, মানে মুভেবল এনার্জি। মুভেবল মানে যেটা মুভ করতে পারে, নট স্ট্যাটিক। একটা স্ট্যাটিক এনার্জি মানে ভিতরে ভেতরে সঞ্চিত আছে, সেটা কোথাও যাওয়া আসাটা আসা করে না। আর একটা এনার্জি ফর্ম হচ্ছে মুভেবল এনার্জি, যেটা মুভ করে এদিক, মানে সিস্টেম কোথায় কোথায় মুভ করে, ডিরেকশনটা কি না সিস্টেম থেকে বেরিয়ে সারাউন্ডিংয়ে চলে যেতে পারে, অথবা সারাউন্ডিং থেকে সিস্টেম আর সারাউন্ডিংয়ে আসা যাওয়া করে। এই হিট এবং ওয়ার্ক এই দুজনেই এই মুভেবল এনার্জির আন্ডারে পড়ে। হিট এবং ওয়ার্ক এই দুজনেই এই মুভেবল এনার্জির আন্ডারে পড়ে, ঠিক আছে। শক্তি তো বিভিন্ন রূপ আছে, তো সমস্ত রূপগুলোকে আমরা যদি এই দুটো ক্লাসে ভাঙি, তাহলে কিছু এনার্জি থাকছে স্টোর এনার্জি, আর কিছু এনার্জি হচ্ছে তোমার, মানে এই স্টোর এনার্জি মানে এটা হচ্ছে তার নিজস্ব প্রপার্টি, ইন্টারনাল, স্বকীয় ধর্ম বলা হয়, ঠিক আছে, মানে ইনহ্যারেন্ট প্রপার্টি, এটা হচ্ছে ইনহ্যারেন্ট প্রপার্টি, নিজস্ব ভেতরে থাকে সবসময়, ওকে, এরকম ব্যাপার। তো হিট অ্যান্ড ওয়ার্ক হচ্ছে আমাদের এরকম একটা চলমান শক্তি। তাহলে তাপের যে সংজ্ঞাটা, হিটের যে সংজ্ঞাটা, হিটটা আমরা কখন ফিল করি? মনে করো, ধরো বাইরে তোমার ঠান্ডা লাগছে। কেন ঠান্ডা লাগছে? কারণ হচ্ছে পরিবেশের তাপমাত্রা তখন কম, তোমার বডিতে তাপমাত্রা বেশি, আর তোমার বডি থেকে তাপ বাইরে পরিবেশে চলে যাচ্ছে, অর্থাৎ তোমার বডিতে তাপমাত্রা কমছে, তাই তোমার ঠান্ডা লাগছে। আবার তোমার গরম লাগছে, গরমকালে গরম লাগছে। কেন গরম লাগছে? বিকজ তোমার বডি ঠান্ডা কিন্তু পরিবেশের তাপমাত্রা তখন বেশি আছে, তাই পরিবেশ থেকে তাপ তোমার বডিতে প্রবেশ করছে। অর্থাৎ খেয়াল করে দেখো, একটা এনার্জি পরিবেশ থেকে হয় তোমার শরীরে আসছে, বা শরীর থেকে তোমার পরিবেশে বেরোচ্ছে। সেটা কখন হচ্ছে? যখন পরিবেশ এবং তোমার শরীরের মধ্যে তাপমাত্রার একটা পার্থক্য থাকছে। এটাই হচ্ছে হিট। হিট হচ্ছে এমন একটা ফর্ম অফ এনার্জি যখন সিস্টেম এবং সারাউন্ডিং এর মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকবে, টেম্পারেচার ডিফারেন্স থাকবে, তখন একটা শক্তি সিস্টেমের বাউন্ডারি দিয়ে যাওয়া আসা করে, সিস্টেম থেকে সারাউন্ডিং বা সারাউন্ডিং থেকে সিস্টেম, তাকেই আমরা হিট বলে থাকি। তাহলে আমি ডেফিনেশনটা একবার লিখে ফেলি, ঠিক আছে। হিট হচ্ছে ইজ এ ফর্ম অফ এনার্জি, that goes from system to surrounding or vice versa লিখতে পারো, or surrounding to system due to temperature difference। টেম্পারেচার ডিফারেন্সের জন্য যে শক্তি সিস্টেম থেকে সারাউন্ডিংয়ে যায় বা সারাউন্ডিং থেকে সিস্টেমে আসে, সেই শক্তিকে আমরা বলে থাকি হিট, তাই তো। কিসে দিয়ে? থ্রু দ্য THROUGH, থ্রু দ্য বাউন্ডারি অফ দ্য সিস্টেম, এটা কি আমরা হিট বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি হিটের প্রসঙ্গে, তোমরা একটা ডেফিনেশন লিখে নিয়েছো, ঠিক আছে। হিটের প্রসঙ্গে আরও কয়েকটা কথা তোমাকে একটু বলি। সেটা হচ্ছে, আমরা যেমনভাবে ইন্টারনাল এনার্জি পরিবর্তনকে আমরা ডেল ইউ মাপতে পারি, তাপমাত্রা পরিবর্তনকে ডেল্টা টি মাপতে পারি, ঠিক আছে। আমরা কিন্তু তাপের পরিবর্তনকে ডেল্টা কিউ লিখতে পারি না। কেন পারি না? কারণ তাপের আগের অবস্থা আর পরের অবস্থা বলে কিছু হয় না। তাপটা ইনস্ট্যান্টলি জেনারেট করে তখনই যখন তাপমাত্রার পার্থক্য ঘটে, ওই সময়তে একটা এনার্জি ফ্লো করে যায়। মানে তার আগের আর পরের অবস্থা বলে কিছু হয় না, যে তুমি Q2 - Q1 করে ডেল্টা কিউ লিখবে, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ দেখো, যখনই তাপমাত্রা ডিফারেন্স হবে, ধরো কথার কথা দুটো বডি আছে, এই বডি 1 মানে বডি এ আর বডি বি ইজ ইন কন্ট্যাক্ট। দুটো বডির টেম্পারেচার দুটোরই সমান, T1 তাপমাত্রা, এটারও T1 তাপমাত্রা। তো তাপমাত্রা যদি সমান থাকে, তাহলে এই দুটো বডির মধ্যে কোনো এনার্জি ট্রান্সফার হবে না, অর্থাৎ এখানে হিটের কোনো অস্তিত্বই নেই। কিন্তু যদি এরকম হতো ব্যাপারটা, এই বডি এ তাপমাত্রা T1 আর বডি বি যেটা এর সঙ্গে কন্ট্যাক্ট আছে তার তাপমাত্রা T2, এবং T2 গ্রেটার দ্যান T1, T2 বেশি আছে, তখন একটা এনার্জি T2 থেকে T1 এ ফ্লো করবে। অর্থাৎ যখনই তাপমাত্রা ডিফারেন্স হবে তখনই এই শক্তিটা জন্ম হয়। কারণ এই শক্তিটার আগের আর পরের কোনো অবস্থা নেই, ওটা ইনস্ট্যান্ট জেনারেট হয়। সুতরাং এর পরিবর্তন মাপা সম্ভব নয়, ডেল্টা কিউটা আমরা মাপতে পারি না।
হ্যাঁ, কিন্তু চেঞ্জ এটার ক্ষেত্রে যেটা তার মানে এটা আরেকটা ঘটনা বলেছিলাম, এটা হচ্ছে তোমার পাথ ফাংশন। আগের লেকচারে আমি বলেছিলাম যে হিট ইজ এ পাথ ফাংশন, ডেল্টা কিউ নয়, সরি, এখানে লিখছি হিট ইজ এ পাথ ফাংশন। তাহলে পাথ ফাংশন যেহেতু পাথের উপর ডিপেন্ড করে কোন রুটে, সুতরাং তুমি ওইভাবে মাপতে পারবে না। আমি আরেকটু ভালো করে বোঝাই, ধরো একই পরিমাণ উচ্চতা, আমি তোমাকে ভালো করে বোঝাচ্ছি, আরেকটু ভালো করে বুঝে যাও, এটাতে আশা করি বুঝতে পারবে। ধরো একই পরিমাণ উচ্চতা, 3 বন্ধু ওপরে উঠছে, আমি আগের এক্সাম্পল দিয়েছিলাম। মনে করো এখান থেকে কেউ একটা রক ক্লাইম্বিং করে উপরের দিকে উঠবে বলছে, সিঁড়ি মানে দড়ি বেয়ে বেয়ে উপরে উঠবে, কেউ একটা সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠবে বলছে, আর কেউ একটা তোমার লিফটে করে উপরের দিকে উঠবে। এখন দেখো প্রতি ক্ষেত্রে তাদের এনার্জি লস হয়েছে, তুমি খেয়াল করে দেখো। তুমি এখানে যদি ইনিশিয়াল হিট Q1 আর ফাইনাল Q2 ধরো, আর Q2 মাইনাস Q1 করো, তাহলে সবার ক্ষেত্রে একই উত্তর আসবে, কারণ সবারই ইনিশিয়াল পয়েন্ট একই, ফাইনাল পয়েন্ট সবারই একই। তাহলে আগে হিট কত ছিল আর পরে হিট কত, এর মধ্যে যদি মাপতে যদি পারতে, তাহলে ডেল্টা কিউ তুমি বার করতে পারতে। কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়, কেন হিট একটা পাথ ফাংশন। ও এখান থেকে যখন যে রক ক্লাইম্বিংয়ের মতো করে দড়ি ধরে ধরে উপরের দিকে উঠেছে, তাকে অনেক বেশি এনার্জি খরচ করতে হয়েছে। আবার যে সিঁড়ি দিয়ে উঠেছে তার মধ্যম মানের এনার্জি খরচ হয়েছে, আবার যে লিফটের তার এনার্জি খরচ কিন্তু অনেকটা কম। সুতরাং কে কোন রুট ব্যবহার করে উঠেছে সে তার উপর ডিপেন্ড করছে কতটা হিট তার থেকে রিলিজ হয়েছে বা সে গ্রহণ করেছে। সুতরাং এইভাবে ফাইনাল আর ইনিশিয়াল অবস্থাটা জেনে নিয়ে তার পার্থক্য বের করে হিটের পরিবর্তন মাপা সম্ভব নয়, বরং হিট যে রুটে গেছে সেই প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টের হিসেব তুমি যদি করতে যাও, তাহলে তুমি টোটাল হিটটা পেতে পারো। আর তার জন্য আমাদের ইন্টিগ্রেশন করে ব্যবহার করতে হবে, বা প্রতিটা পয়েন্টের হিটের হিসাব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে ডেল্টা কিউ করে বা আমরা ব্যাপারটাকে বের করার চেষ্টা করি। ঠিক আছে, ডেল্টা কিউ কী করে, ওই যে প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্টে চেঞ্জগুলো নিতে হবে আমাকে, ইনফাইনাইট চেঞ্জের জন্য নয়। ঠিক আছে, যাক আমি কতটা বোঝাতে পারলাম জানি না, তবে চেষ্টা করলাম একটা সম্যক ধারণা দেওয়ার। নেক্সট, ওকে, তাহলে হিটের একটা ইউনিট বলে দিই। তাহলে হিটের ইউনিট কী হবে? এগেইন ইউনিট অফ হিট ইজ কী হবে? ক্যালোরি অর জুল, যে কোনো একটা বলতে পারে, ক্যালোরি অর জুল যে কোনো একটা বলবে, হিটের ইউনিট তো তাই হয়। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাইন কনভেনশন। হিটের সাইন আছে কীরকম? মনে করো এটা একটা সিস্টেম, আর সিস্টেমের চারপাশে এগুলো হচ্ছে সারাউন্ডিং, এগুলো বাইরের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার সারাউন্ডিং। এখন হিট সিস্টেম থেকে বাইরে বেরোলো, কারণ সিস্টেমে হিট কমে গেল। এই ক্ষেত্রে মানে সিস্টেম যখন হিট রিজেক্ট করে, সিস্টেম থেকে সারাউন্ডিংয়ে যখন হিট আসছে, তখন তার সাইন হচ্ছে মাইনাস, কারণ সিস্টেমের হিট কমে যাচ্ছে। আবার মনে করো হিট সিস্টেমে ঢুকলো, প্লাস কিউ, সিস্টেমে ঢুকছে, তো সিস্টেমের হিট বেড়ে যাচ্ছে, তাই তো? আর হিট যখন তোমার সারাউন্ডিং থেকে সিস্টেমে আসছে, তখন তার চিহ্ন হচ্ছে প্লাস কিউ, অর্থাৎ হিট রিলিজড বাই দ্য সিস্টেম মাইনাস হিট অ্যাকসেপ্টেড বাই দ্য সিস্টেম ইজ প্লাস। এটা হচ্ছে আমাদের হিট সম্বন্ধে তোমাদের ধারণা। ভিডিওটাকে খুব বেশি দীর্ঘায়িত না করার জন্য আমি এই লেকচারটার মধ্যে ইন্টারনাল এনার্জি আর হিটের কনসেপ্টটুকুকেই সীমাবদ্ধ রাখলাম। পরের লেকচারে আমরা চলে আসব ওয়ার্কের ডেফিনিশন নিয়ে। ঠিক আছে, থ্যাংক ইউ, শুভরাত্রি।